নিতুর প্রশ্নে ভ্যাকাচাকা খেয়ে যায় আহিল। এদিকে টনক নড়ে সকালেরও। অসাধারণ কোনো কুলু খুঁজে পেয়েছে এমনভাবে বলল, হ্যাঁ তাই তো। তোমাদেরকে আমি প্রমাণ কেন দিতে যাব? তোমরা কে? বলল আহিল। সকালও ওর জায়গায় অটুট থেকে বলল, না বললেও আমি বিশ্বাস করি না, আর আপনাকে আমি জ্বালাইব। আহিল ভেবেচিন্তে বলল, ওর সাথে কথা বলিয়ে দেব তোমায়। তাহলে তো বিশ্বাস করবে? হুম, ওকে, বাট একটা শর্ত আছে। কি? এরপর আর কখনোই তুমি আমাকে জ্বালাবে না, আমার সামনেও আসবে না, মনে থাকবে? ওকে, ঠিক আছে। 3 দিন পর আমার রেজাল্ট দেবে। 4 দিনের দিন অর্থাৎ সোমবার সে রেস্টুরেন্টে এসো, আমি ওকে নিয়ে আসবো। আচ্ছা। আহিল দোকানদারের বিল মিটিয়ে 1 প্যাকেট আপেল সকালের হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো তোমার। আহিল চলে যাওয়ার পর প্রীতি হেসে বলে, লোকটা রাগী হলেও মন ভালো। অর্ষা ঘুম থেকে ওঠার আগে আহনাপ উঠে পড়ে, ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে। ফুপি এসে কফি দিয়ে বলে, অর্ষা কোথায়? নাস্তা করবি না তোরা? ও এখনো ঘুমাচ্ছে। তো ডাকিসনি কেন? ডেকে আন যা। আহনাব গম্ভীর হওয়ার ভান করে বলল, আমি পারবো না, নেহাকে পাঠাও। নেহা তখন ড্রয়িং রুমে আসছিল। আহনাবের শেষ কথাটি শুনতে পেয়ে বলে, কোথাও পাঠাতে বলছো ভাইয়া? ফুপি বললেন, যা তো, অর্ষাকে ডেকে আন। ওকে, বলে নেহা আবার উপরে চলে যায় অর্ষাকে ডাকতে। ফুপি এবার অহনাবের পাশে বসলো। অনেকক্ষণ চুপ করে থেকে রয়েস হয়ে বলল, তুই কি এখনো অর্ষাকে মেনে নিতে পারিসনি? এই প্রশ্ন কেন করছো? কফিতে চুমুক দিয়ে বলল আহনাব। জানতে চাচ্ছি, তুই উত্তর দে। সম্পর্ক স্বাভাবিকই আছে। কেমন স্বাভাবিক? মেনে নিয়েছিস তো? আহনাব চুপ করে থাকে। ফুপি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, যা হওয়ার তো হয়ে গেছে আহনাব। এবার তো সম্পর্কটাকে একটা সুযোগ দে। আমি তোকে ফোর্স করছি না, জোর করে কিছু চাপিয়ে দিচ্ছি না, শুধু বলছি একটু ভেবে দেখ। প্রত্যুত্তরে আহনাব শুধু স্মিত হাসি প্রদান করলো। ফুপি ব্রেকফাস্ট সাজাতে চলে যাওয়ার পর নেহা আসে। সোফায় বসে আহনাবের দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। আহনাব লক্ষ্য করে জিজ্ঞেস করে, হাসছিস কেন? নেহা মাথা দুলিয়ে দুলিয়ে বলে, কাল যা করেছো না। আহনাব থতমত খেয়ে যায়। তুতলি বলে, কি করেছি? এত ড্রিঙ্কস করেছো কেন? জানো মামুনি কত বকেছে আমাকে আর ভাইয়াকে? আহনাব হাঁপ ছেড়ে বাঁচে। গম্ভীর হওয়ার ভান ধরে বলে, ঠিকই তো আছে, মিথ্যা বলছিলি কেন? নেহা এ কথা উত্তর না দিয়ে মুচকি হেসে বলল, যাই হোক, সিনটা কিন্তু দারুণ ছিল। কিসের সিন? দেখবে? আহনাব প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা পকেট থেকে ফোন বের করে তুলে রাখা ছবিটা দেখায়। বিস্ময় হাঁ হয়ে যায় আহনাবের মুখ। সে অবিশ্বাস্য কণ্ঠে বলে, এরা কারা? এ ঢং, এরা কারা? তুমি আর ভাবি। ভেংচি কেটে বলে নেহা, অসম্ভব, এটা কি করে সম্ভব? হায় আল্লাহ, তুই এডিট করেছিস? তুমি কি পাগল হয়ে গেছো ভাইয়া? তোমাদের ছবি আমি এডিট করতে যাব কেন? দেখো, ড্রেস দেখে মুখ দেখো। ছবি দেখলেই তো বোঝা যায় এডিট নাকি রিয়েল। কাল তো ড্রিঙ্কস করে নেশার ঘোরে ছিলে, তাই ভুলে গেছো। আহনা পাশে পাশে একবার তাকিয়ে বলে, এক্ষুনি ছবি ডিলিট কর তুই। নেহা অবাক হয়ে বলল, কি কেন? এত সুন্দর রোমান্টিক ছবিটা ডিলিট করবো কেন? তোর রোমান্টিকের খেতাপুরি, তুই এক্ষুনি ছবি ডিলিট কর। না না। আহনাব কড়া করে একটা ধমক দিয়েও থেমে গেল। কণ্ঠস্বর যথাসম্ভব ঠান্ডা রেখে বলো, সোনা বোন আমার, কলিজে আমার, কি খাবি তুই? আইসক্রিম নাকি চকলেট? তোর অ্যাকাউন্টে টাকা লাগবে? কত পাঠাবো? আচ্ছা, তোর বার্থডে কবে? কি গিফট নিবি এবার? নেহা ফিক করে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, তুমি একটা ড্রামা কিং। আহনাব মুখটা কাদো কাদো করা ভাব ধরে বলে, কর না ডিলেট। এমন করিস কেন? ভাইয়ের কষ্ট বুঝবি না তুই? ফুপির গলা পাওয়া যায় তখন। খেতে ডাকছিল তিনি। নেহা উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে ছবিটা
হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। ডিলিট করতে মন চাইলে তোমার ফোন থেকে ডিলিট করো। আমার ফোন থেকে এত সুন্দর ছবি আমি ডিলিট করব না। তোরে এতগুলো অপশন দিলাম, তাও করবি না? কি লাগবে তোর? বল শুধু একবার। কিচ্ছু লাগবে না, আমি ঘুষ খাই না। আহনাব চিবিয়ে চিবিয়ে বলে। আজ তো ঘাড়তারা একটা অসভ্য বদমাস। নেহাও দাঁত কেলিয়ে হেসে বলে, তোমারই তো বোন। আচ্ছা শোন না, ছবিটা অর্ষাকে দেখাসনি তো? এখনো না, তবে দেখাবো। মাপ চাই, এই কাজ করিস না তো বনু। ছবি ডিলিট করতে হবে না, শুধু কাউকে দেখাস না, এই রিকোয়েস্টটা রাখ প্লিজ। নেহা একটু ভেবে হেসে বলল, আচ্ছা। খাবার টেবিলে আহনাফ অর্ষার দিকে ঠিকমতো তাকাতেও পারছে না। বারবার মনে শুধু একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, অর্ষা কি জানে সব, নাকি নেশা বা ঘুমের ঘোর ছিল? এই প্রশ্নগুলো তো অর্ষাকে করাও যাবে না। কি যে এক অশান্তির ভিতর সে আছে। সেদিন দুপুরে ওরা ফুপুর বাড়ি থেকে নিজেদের বাড়ি জুরিখ শহরে ফিরে আসে। ফুপা ফুপি, নিহিত আর নেহা অনেক রিকোয়েস্ট করেছিল আজকের দিনটা যেন অন্তত থেকে যায়, কিন্তু আহনাফ রাজি হয়নি। সকালে ফিরে আসতো, ঘুম থেকে উঠতে লেট হয়, দুপুরে রওনা দিয়েছে। বাড়িতে ফিরে আসা এক নতুন আহনাফকে আবিষ্কার করলো। মানুষটার মনে হয় আর আগের মতো গম্ভীর নেই, রাগ করে না, ধমক দেয় না, কেমন যেন চুপচাপ থাকে, মুখের দিকে তাকিয়ে কথা বলে না, এড়িয়ে চলে। প্রথম প্রথম বিষয়টা অবশ্য পাত্তা না দিলেও এখন দিচ্ছে। তার হঠাৎ পরিবর্তন মানতেও কষ্ট হচ্ছে। লিলিয়া আর স্মিথ ফিরে আসার পর অর্ষা আবারও আহনাফের রুমে ফিরে এসেছে। ভেবেছিল এবার হয়তো আহনাফ স্বাভাবিক আচরণ করবে, কিন্তু ভাবনা ভুল ছিল। আরো যেন নিজেকে গুটিয়ে নিচ্ছিল আহনাফ। এদিকে ওর পরিবর্তন দুঃখের, কষ্টের কান্না পায় অর্ষা। আজকে পরীক্ষার রেজাল্ট দেবে বলে সকাল থেকে চিন্তা ছিল গ্যাঞ্জাম পার্টি। সকাল হতে না হতেই সবাই মিলে ভিডিও কল এসেছে। চুপচাপ নীরবতা চলছে শুধু। আশিক কটন বার দিয়ে কান চুলকিয়ে বলে, কাহিনী কি মামা? সবাই এমন চুপচাপ করে আছিস কেন? জামাই বউ মরছে নাকি তোগো? জুই চোখ পাকিয়ে বলে, আজে বাজে কথা বলবি না একদম। তাহলে কি কমু? আমিও এখন চুপ করে থাকুম। হ থাক, চুপ থাক, কিন্তু কারণ কি? লামিয়া মুখটা গোবেচারা করে বলো, রেজাল্ট দিবে যে জানিস না, টেনশন হচ্ছে। জানি তো, কিন্তু টেনশন কইরা লাভ কি? বিশেষ কইরা তুই অর্ষা আর জুই তো একদম নিশ্চিন্তে আছিস। তোদের তো বিয়ে হয়ে গেছে, তোরা এখন আর ফেল করবি কি, আর পাশ করলি কি? দিদার ওর সাথে সহমত পোষণ করে বলো, এটা কিন্তু ঠিক কথা। লামিয়া ধমক দিয়ে বলো, তগ মুখে পোকা পড়বে। ফেল করব কেন ব্যর্থ? না মানে কইলাম আর কি। আহিল বলল, তোরা এবার চুপ তো থাক। আমার একটা কথা শোন, রেশমির হেল্প লাগবে। রেশমি নখ কামড়া ছিল দাঁত দিয়ে। আহিলের কথা শুনে সেভাবেই বলল, কি? কালকে আমার সাথে রেস্টুরেন্টে যেতে হবে। আর পুরো কথা শেষ হওয়ার আগেই দিদা লাফিয়ে উঠে বলো, শুধু রেশমি একা কেন? আমি কি দোষ করলাম? না মানে আমার কি দোষ করলাম? আগে কথা তো শেষ করতে দে। আগে রাখ, আমাদেরও ইনভাইট কর। তুই আর অর্ষা যে এ প্লাস পাবি ওইটা আমরা জানি, আমাদেরও ট্রিট দিতে হবে। রেশমি একা কেন পাবে? এত বেশি বুঝিস কেন বলতে আমায়? রেশমি, তোকে আমার গার্লফ্রেন্ড সেজে একটু অভিনয় করতে হবে কাল। ওই পিচ্চি মেয়েটাকে জাস্ট বিশ্বাস করাতে হবে আমার গার্লফ্রেন্ড আছে। কেন রে ভাই, আমি কি অভিনেত্রী নাকি? আমি পারবো না এসব। অন্য কাউকে বল প্লিজ। ও তোকে দেখেছিল আমার সাথে, এজন্য তুই গার্লফ্রেন্ড সেজে কথা বললে বিশ্বাস করবে। আর আমিও বলছি তুই আমার জিএফ। সব সময় তোরা বলির পাঠা কেন আমারই
বানাস তো বল। এমনি তো কোনো বর নাই, বয়ফ্রেন্ড নাই, তার উপরে মিথ্যা নাটক করলে কি এই জীবনে আর বয়ফ্রেন্ড কিছু পামো? আরে সেন্টি খাওয়া অফ কর তো। অর্ষা মনমরা হয়ে বলল, আচ্ছা আমায় জানাসনি তো রেজাল্ট? আমার ক্ষুধা লাগছে, খাবো এখন। আচ্ছা খেয়ে নে আগে, বলল জুজু। আহনাব আজ অফিসে যায়নি। কোন উপলক্ষে বা কেন যায়নি সেটা অর্ষা জানে না। আহনাব বলেনি, আজকাল তো সে ঠিকমতো কথাই বলে না। খেতে বসতে গিয়ে জানালা দিয়ে দেখতে গ্লোরিয়া আর হেলেন আজ আবার এসেছে, আর আহনাবও সেখানেই রয়েছে। আবার গ্লোরিয়া সাথে এমন হেসে কথা বলা সহ্য হচ্ছিল না। সে আপেলের কামড় বসে মুখ গম্ভীর করে তাকিয়ে থাকে। স্মিথকে নিয়ে বাইরে যায়। বাড়ির সামনে ঘাসের উপর বসে মিশে গল্প করছে স্মিথের সাথে। তার দৃষ্টি ও মন সামনের দিকে ছিল। অর্ষাকে দেখে হেলেনও এগিয়ে আসে। অর্ষার পাশে বসে জিজ্ঞেস করে, কেমন আছো অর্ষা? নিজের নামে করুণ দশা দেখে মনে মনে দীর্ঘশ্বাস নেয় অর্ষা। এরপর হেসে বলে, ভালো আপনি? আমিও ভালো। সাদা জামায় তোমায় সুন্দর লাগছে, পরীর মতো। অর্ষা মৃদু হেসে বলল, থ্যাঙ্কস। এরপর হেলেন গল্প জুড়ে দেয়। এই গল্প সেই গল্প, শেষ নেই যেন। প্রথমে অবশ্য বিরক্ত লাগলো, এখন ভালোই লাগছে, কারণ এদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারছে। আহনাব তো গ্লোরিয়া ওদেরকে গল্প করতে দেখছে। কথা বলতে বলতে হেলেন থেমে যায়, হাত বাড়ায় অর্ষার দিকে। সহসা এমন হওয়ায় ঘাড় একটু পিছিয়ে নেয় অর্ষা। হেলেন অর্ষার চুল থেকে ছোট একটা পোকা এনে হেসে বলে, এই পোকাটা তোমার চুলে ছিল। হঠাৎ করে তখন গ্লোরিয়া আর আহনাবের আগমন ঘটে সেখানে। অভাবনীয় একটা কাজ করে বসে আহনাব। অর্ষার হাত ধরে উঠিয়ে দাঁড় করায়। গ্লোরিয়া হেলেন আর স্মিথের দিকে তাকিয়ে বলে, সবাই ভিতরে আসো। এরপর আশার হাত বগল দাবা করে ভিতরে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, এত হি হি হা হা ভালো নয় বুঝছো। অপ্রতিদৃষ্টি স্থির তাকিয়ে রয়েছে অর্ষা আহনাবের দিকে। অর্ষা দুর্বোধ্য হাসে। হুটহাটেই লোকটা হয় কি বিড়বিড় করে সে কি বা বলছে। ড্রয়িং রুমে গিয়ে হাত ছেড়ে আহনাব সোফার উপর বসে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে। না তাকিয়েও স্পষ্ট বুঝতে পারছে চার জোড়া বিস্ময় করা দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। অস্বস্তিতে খাট হয়ে যাচ্ছে সে। কিন্তু বাইরে সে চেষ্টা করেছে নিজেকে স্বাভাবিক দেখানোর। পায়ের উপর পা তুলে বসে, পা নাড়াতে নাড়াতে নার্ভাসনেস দূর করার আপ্রাণ চেষ্টা করছে। লজ্জায় সংকোচনে পাশে উপস্থিত মানুষগুলোর দিকে তাকাতে পারছে না। হঠাৎ করেই যে তার কি হলো? কোনো ভূতে ধরেছিল? ভূত নাকি পেত্নী? শেওড়া গাছের পেত্নী নিশ্চয় তার ঘাড়ে চেপে বসেছিল। নতুবা সে এমন হাস্যকর একটা কাণ্ড কেন ঘটাতে যাবে? বিরক্তকর। আহনাব অনেকটা সাহস নিয়ে পাশে ওদের দিকে তাকালো। এবার আরো বেশি নার্ভাস হয়ে গেল সে। সবাই চোখ দুটো গোল গোল করে তার দিকে তাকিয়ে রয়েছে কেন? কি এমন অসম্ভব অদ্ভুত কাজটা সে করে ফেলেছে? আহনাব হাসার চেষ্টা করে বলল, কি ব্যাপার? দাঁড়িয়ে কেন? বসো তোমরা। হেলেন আর গ্লোরিয়া পাশে ডাবল সোফায় বসলো। অর্ষা নিজেও কিছুটা লজ্জা পেয়েছে, তাই সে বসল না। স্মিথকে নিয়ে কিচেনে যেতে যেতে বলল, আমি কফি নিয়ে আসছি। ভিতরে কেন আসতে বললে? প্রশ্ন করল গ্লোরিয়া। আহনাব থমকায়, মুখে বিবৃতকর হাসির ছটা। কেন ভিতরে আসতে বলছে তা তো সে নিজেও জানে না। সব দোষ ওই অদৃশ্য শেওড়া গাছের পেত্নী। কি বিব্রতকর হাসিটা হেসে বলল, আসার পর থেকেই তো বাইরে দাঁড়িয়ে আছো, খাবে না নাকি? বাইরেও খেতে পারতাম, ওখানেই তো বেশ ভালো লাগছিল। খাওয়ার পর
না হয় আবার যাওয়া যাবে। অর্ষা কফি নিয়ে আসে তখন। সবার হাতে কফি দিয়ে চলে যাওয়ার মুহূর্তে হেলেন পিছু ডাকে। অর্ষা ঘুরে দাঁড়ানোর পর হেলেন বলল, তুমি খাবে না? অর্ষা এবার আহনাপের দিকে তাকালো। আহনাপ তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। এবার চোখাচোখি হয়ে গেল দুজনে। দৃষ্টি সরিয়ে অর্ষা হেলেনের দিকে তাকালো। স্মিত হেসে বলল, আপাতত ইচ্ছে করছে না। কফি খেতে আবার ইচ্ছে লাগে নাকি? যাও কফি নিয়ে এসো, একসাথে খেতে খেতে আড্ডা দিই, বলল হেলেন। এভাবে বলার পরও মুখের ওপর না করাটা অভদ্রতা। তাছাড়াও হেলেনের আহনাপের বন্ধু বাড়িতে এসেছে গেস্ট হয়ে, তাকে তো আর অপমান করা যায় না। তাই সে হেসে বলল, আচ্ছা। অর্ষা কিচেন থেকে নিজের জন্য কফি এনে হেলেনের পাশে সিঙ্গেল সোফাটিতে বসলো। কফির মগে চুমুক দিয়ে একবার সেদিকে সরু দৃষ্টিতে চাইল আহনা। হেলেন কফির মগে চুমুক দিয়ে বলল, আজ নাকি তোমার রেজাল্ট দিবেন? অর্ষা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কখন? বাংলাদেশের সময় দুপুর 12টার মধ্যেই বা তার কিছুক্ষণ বাদে রেজাল্ট পাবে সবাই। তার মানে সুইজারল্যান্ডের সময় 8টার পরেই পেয়ে যাবে। হেলেনের ঘড়ি সময় দেখে বলল, তাহলে তো বেশিক্ষণ নেই। এখন 7টা 50 বাজে। অর্ষা নিরুত্তর থেকে মৃদু হাসল শুধু। হেলেন বলল, জানো আজ সকাল সকাল আমরা এখানে কেন এসেছি? অর্ষা ঠোঁট উল্টে বলল, না তো। তোমার রেজাল্ট দিবে আজ, তাই আহনাপ আমাদের ট্রিট দেবে। আজ আমরা সবাই একসাথে ঘুরবো। তাই তো আহনাপও আজ অফিসে যাবে না বলে ছুটি নিয়েছে। হেলেনের কথা শেষ হওয়ার পূর্বে বিষম খায় আহনাপ। এদিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে অর্ষা। সে তো এসবের কিছুই জানতো না। এখন তার ভয় লাগছে। পরীক্ষা তো ভালোই দিয়েছে, কিন্তু আহনাপের এত পসেসিভ ভাবনা দেখে ভয় লাগছে। যদি রেজাল্ট ভালো না আসে, সে কেন আগেই তার বন্ধুদের ট্রিট দেওয়ার কথা বলল? অ্যাটলিস্ট রেজাল্ট জানার পর তাদের ট্রিটের কথা বলতে পারত। এতক্ষণ রেজাল্ট নিয়ে তার মাঝে কোনো উত্তেজনা ছিল না, কিন্তু এখন ভয় উত্তেজনা হাত পাও কাঁপছে। এদিকে বেফাঁসে কথাগুলো বলে ফেলা হেলেনের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে তাকিয়ে রয়েছে আহনা। এসব অর্ষার সামনে বলাটা কি খুবই জরুরি ছিল? আহম্মক একটা। পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করবে আহনাব কিংবা অর্ষা কেউ বুঝতে পারছে না। হেলেন হয়তো নিজের ভুলটা বুঝতে পারল, তাই প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, তুমি কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়েছ? অর্ষা মিহি কণ্ঠে বলল, আর্টস। এরপর কোন সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছে আছে? ইকোনমিক্স। দ্যাটস গুড। আহনাব এবার উঠে দাঁড়িয়ে বলল, তোরা কথা বল, আমি রেডি হয়ে আসছি। লিলিয়া তখন নাস্তা নিয়ে এসেছে। আহনাবকে যেতে দেখে বলল, সকালেও তো নাস্তা করেননি, এখন করবেন না? রেখে দাও, পরে খাবো। যেতে যেতে বলল আহনাব। অর্ষা কিছুক্ষণ বসে ওদের সাথে গল্প করতে করতে নাস্তা করে নিল। এরপর সে রুমে চলে গেল রেডি হওয়ার কথা বলে। দরজায় ক্যাথিয়ন দাঁড়িয়ে ছিল। ওকে পাশ কাটিয়ে অর্ষা ভিতরে ঢুকলো। আহনাব আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আশাকে দেখে জিজ্ঞেস করলো, গল্প করা শেষ? মানে? জিজ্ঞেস করলাম, গল্প করা শেষ? কি এমন গল্প করলাম আমি কি জানি? অর্ষা অযথা আর কথা বাড়ালো না। এতদিন তো ঠিক মতো কথাই বলেনি, আর আজ যা একটু কথা বলছে তাও আবার ঠেস মেরে বলতেছে। এই লোকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শুধু সমস্যা আর সমস্যা। আলমারি থেকে নিজের জামা কাপড় বের করে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। আহনাব তখন পিছু ডাকলো, বলল, আজ কোন ড্রেস পরছো? অর্ষা হাতে জামা কাপড় দেখিয়ে বলল, টপস। এসব পরার দরকার নেই, জিন্স পরো, সমস্যা নেই, বাট সাথে লং গাউন নয়তো কামিজ পরো। এটা কি সমস্যা? এত প্রশ্ন করছো কেন? এটা তোমার ভালো লাগবে না, তাই বললাম। তোমার ইচ্ছে হলে পড়তে পারো। অর্ষা বিড়বিড় করে বলল, ঘাড় ত্যাড়া। আবার আলমারির কাছে ফিরে গিয়ে
মেরুন রঙের একটা কামিজ বেশ করে বলো এটা পরি। আহনাফ জামাটা রেখে বলো পরো। অর্ষা রেডি হতে চলে যায়। শাওয়ার নিয়ে বের হয়ে দেখে আহনাফ এখনো রুমেই আছে। অর্ষা তোয়ালে দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বলো আপনি এখানে বসে আছেন কেন? ওনারা বোরিং ফিল করছে না একা একা? না, গ্লোরিয়া চলে গেছে। হেলেনা আর স্মিথ টিভি দেখতেছে। গ্লোরিয়া চলে গেছে শুনে মনে মনে ভীষণ খুশি হলো আশা। তবে খুশিটা প্রকাশ না করে অবাক হওয়ার ভান ধরে বলল, ও মা কেন? আজ না আমাদের সাথে ঘুরতে যাওয়ার কথা? কথা তো এমনই ছিল, কিন্তু ওর বাড়ি থেকে ফোন এসেছে, জরুরি দরকার, তাই চলে গেছে। অর্ষা মনে মনে বলল বেশ হয়েছে। এরপর সে সাজগোজ করার জন্য আয়নার সামনে বসলো। হেলেনকে তোমার কেমন লাগে? আহনাফ প্রশ্নটা ছুঁড়ে কিছুক্ষণ ভ্যাকাচ্যাকা খেয়ে তাকিয়ে থাকে অর্ষা। আহনাফ জুতার ফিতা বাঁধতে বাঁধতে বলছো না যে? হুঁশে এসে অর্ষা বলো, কেমন লাগবে আবার? সেটাই তো জিজ্ঞেস করছি। এ প্রশ্ন কেন করছেন সেটা তো বুঝতে পারছি না। এমনি, সে আপনার ফ্রেন্ড, ছেলে হিসেবে খারাপ নয়। তাই? জি। এজন্যই বুঝি এত হেসে হেসে কথা বলো। কি? কিছু না, বলে আহনাফ রুম থেকে বেরিয়ে যায়। অর্ষা কিছুক্ষণ পর ওর যাওয়ার পথে তাকিয়ে থেকে বলে, নিজে যখন গ্লোরিয়ার সাথে দাঁত কেলিয়ে কথা বলে তখন কিচ্ছু না, আর আমি হেসে কথা বললেই দোষ। এই মুহূর্তে সালমান খানের একটা গান মনে পড়েছে, প্লাস মনে ধরেছে, মে কাহু তো শালা ক্যারেক্টার হিলা হে। আহনাফ, অর্ষা, হেলেন আর স্মিথ এই চারজন মিলে ঘুরতে যাওয়ার জন্য বের হলো। গাড়ি ড্রাইভ করছে আহনাফ, প্যাসেঞ্জার সিটে বসে আছে হেলেন, তার পেছনে বসেছে অর্ষা, স্মিথ। খাঁজবিহীন সরু রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলছে। গন্তব্য আজ উদ্দেশ্যহীন। যেহেতু ঘুরতে বের হওয়া হয়েছে, তাহলে সেটি একেবারেই গন্তব্যহীন হয় কিভাবে? অর্ষা গাড়ি কাজ নামিয়ে দিতে বলল। আহনাফ বিনা বাক্যে কাজ নামিয়ে দিল। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? জানালা দিয়ে বাইরে তাকিয়ে প্রশ্ন করল অর্ষা। ঠিক করে উদ্দেশ্য প্রশ্নটি করা হয়েছে তা ঠিক বোঝা যাচ্ছে না, তবে উত্তরটা হেলেনই দিল। লং ড্রাইভে। লং ড্রাইভ শুনে অর্ষার মুখটা হাঁ হয়ে গেল। লং ড্রাইভে যাবে, তাও কিনা আবার ফ্রেন্ড আর আন্ডার বাচ্চাকে সাথে নিয়ে। অর্ষা ভীষণ আফসোস হলো। সে নিজে এক নিরামিষ, আর কপালে জুটেছে এক নিরামিষ। কি আর করার, সবই হচ্ছে কপাল। গাড়ির প্রথমে একটা রেস্টুরেন্টের সামনে থামে। আহনাফ আগে নেমে সবার উদ্দেশ্য বলো, নামো। অর্ষা জানতে ইচ্ছে করলো লং ড্রাইভের কথা বলে এখানে কেন, তবে আহনাফের গম্ভীর মুখ দেখে প্রশ্নটা আর করা হয়নি। শেষের আগে যদি হেলেনের সামনে ধমক দেয় তখন? তার চেয়ে সে চুপ করে থাকা। আহনাফ রেস্টুরেন্টের আগে ঢুকলো। স্মিথ অর্ষার ডান হাত ধরে হাঁটছে। বাম পাশে রয়েছে হেলেন। সে ফিসফিস করে বলল, সারপ্রাইজ অপেক্ষা করছে তোমার জন্য। অর্ষা জিজ্ঞাসু দৃষ্টিতে হেলেনের দিকে তাকালো, তবে হেলেনের থেকে তার সুন্দর হাসিটা ব্যতীত কোনো উত্তর পেল না। ভিতরে যাওয়ার পর সবাই মিলে একটা টেবিল দখল করে বসে। কিছুক্ষণ বাদে একজন ওয়েটার এসে সুন্দর একটা কেক দিয়ে যায়। অর্ষা উচ্ছ্বাসিত কণ্ঠে জানতে চায়, আজ জন্মদিন নাকি কার? ও, প্রশ্নটা ইংরেজিতে করায় হেলেন আর স্মিথও বুঝতে পারল। হেলেন হেসে বলল, না, কেকের উপর লেখাটা দেখো। অর্ষা মাথাটা একটু উঁচু করে লেখাগুলোর দিকে তাকালো। সেখানে লেখা, কংগ্রাচুলেশন ফর ইউ ব্রিলিয়ান্ট রেজাল্ট অর্ষা। বিস্ময় হতবাক অর্ষা। সে তো এখনো তোর রেজাল্ট জানে না। বাইরে ঘুরতে আসা চক করে গ্যাঞ্জাম পার্টির সাথে কথাও হয়নি, কি এসেছে তার রেজাল্ট? এবার অহনাফ, হেলেন আর স্মিথ সস্বরে বলল, কংগ্রাচুলেশন, আপনি জানেন আমার রেজাল্ট? প্রশ্নটি অর্ষা আহনাফের উদ্দেশ্য করেছে। আহনাফ মৃদু হেসে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আহিল জানিয়েছে, গোল্ডেন এ প্লাস। খুশিতে চোখ মুখ চকচক করে উঠে অর্ষার। আনন্দে এবার কান্না পাচ্ছে। আহনাফ এখন শীতল কণ্ঠে বলল, তুমি অনেক ভালো স্টুডেন্ট। আহিল এটা বলছিল।
আজ প্রমাণও পেলাম। সত্যি বলতে ভীষণ খুশি হয়েছি। এ কথার পর আর অশ্রু আটকে রাখা গেল না। দুফোঁটা অশ্রুকণা চোখের কানিশ বেয়ে গড়িয়ে পড়ল। একসাথে কেক কাটে, কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আবার চারজন মিলে ঘুরতে বের হয়। রেস্টুরেন্ট থাকতে আমেনা বেগম আর জহির চৌধুরীর সাথে কথা হয়েছে। তারা অর্ষার রেজাল্ট শুনে ভীষণ খুশি হয়েছে। বন্ধুদের সাথে বাড়িতে ফিরে জমিয়ে আড্ডা দেবে বলে এখন খুব একটা কথা বলেনি। অর্ষা আহিল জুয়ের গোল্ডেন এ প্লাস এসেছে, রেশমি আর দিদার এ প্লাস পেয়েছে, আর লামিয়া আশিকের এ গ্রেড এসেছে। একটুর জন্য প্লাস মিস, শুধু এইটুকু কথা হয়েছে সকল। ঘোরাঘুরি শেষ করে রাতে বাঙালি রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে সবাই। হেলেন ঝাল একদম খেতে পারে না, তবুও জেদ ধরে ঝাল খেয়েছে। তখন তার করুণ অবস্থা। অর্ষা পানির বোতল, জুসের বোতল এগিয়ে দিল। এসব কিছুই আহনাব দেখলো সরু দৃষ্টিতে। ঝালের হুতাশ করতে করতে হেলেন বলল, আর জীবনে বাঙালি রেস্টুরেন্টে খাবো না। বাঙালি রেস্টুরেন্টে দোষ কি? ঝাল ছাড়া খাবার, ঝাল কম খাওয়া খাবার ছিল। আপনি তো ইচ্ছে করে এই ডিশ নিলেন, বলল অর্ষা। আমি কি জানতাম নাকি তোমরা এত ঝাল খাও? ঝালে চোখ মুখ লাল করে বলল হেলেন। আহনাব মিষ্টি জাতীয় খাবার এগিয়ে দিল। সেখান থেকে অল্প কিছু খেয়ে কিছুটা ঝাল কমার পর সবাই এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য বের হয়। হেলেনকে বাসা ড্রপ করে দিয়ে ওরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে যায়। স্মিত অর্ষার গা ঘেঁষে ঘুমিয়ে পড়েছে। অর্ষা স্মিতের মাথাটা কোলের উপর নিয়ে পিঠে হালকা পাঁচড় দিতে লাগলো, যাতে ঘুমটা ভালো হয়। আহনাব ভিউ মিররে তাকিয়ে এসব দেখছিল। অর্ষাও যে আহনাবকে খেয়াল করেনি বিষয়টা এমন নয়, কিন্তু আবার গম্ভীর অহনাবকে দেখে তার মনটা খারাপ হয়ে যায়। এতক্ষণ তো বেশ ভালোই ছিল, হঠাৎ করে তাহলে আবার কি হলো? অর্ষার ভাবনার মাঝেই আহনাব গাড়ি ব্রেক করে। ভিউ মিররের অর্ষার দিকে তাকিয়ে বলল, নামো, আমি গাড়ি গ্যারেজে রেখে আসছি। স্মিথকে কোলে তুলে নিল অর্ষা। আহনাব নেমে গাড়ির দরজা খুলে দিল। অভিমানী দৃষ্টি তার দিকে অর্ষা তাকালেও আহনাফের দৃষ্টি ছিল ভাবলেশহীন। অর্ষা মনমরা হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। আহনাফ ওর যাওয়ার পথে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হাসে। স্মিথকে লিলিয়ার কাছে দিয়ে অর্ষা নিজের রুমে গেল। লিলিয়া পিছন থেকে জিজ্ঞেস করল, আজ কেমন ঘুরলে? অর্ষা ফিরে তাকিয়ে মৃদু হেসে বলল, খুব ভালো। স্মিথের জন্য তোমার কষ্ট করতে হলো না আন্টি, বরং ওর সাথে আমার ভীষণ ভালো লাগছে। লিলিয়া হাসলো, বলল, যাও ফ্রেশ হয়ে নাও আগে। অর্ষা মুচকি হেসে রুমের দিকে পা বাড়ায়। তিয়াসের কথা বড্ড মনে পড়ছে। কেমন আছে সোনা বাবাটা? কতদিন দেখা হয় না, কোলে নিয়ে আদর করা হয় না। এসব ভেবে মনটা তার আরো খারাপ হয়ে যায়। ক্যাথিয়ন আর অ্যানিয়নও এসেছে অর্ষার পিছু পিছু। আগে অ্যানিয়ন পালিয়ে বেড়ালেও এখন আর পালায় না। সেও এখন ক্যাথিয়নের দেখা দেখি অর্ষার পিছু পিছু ঘুরে। কথায় আছে, সঙ্গদোষে লোহা ভাসে। ওদের ব্যাপারটাও এখন এমন। মন খারাপের পরিমাণ কিছু বেশি থাকায় ওদের উপস্থিত আজ খুব বেশি ভয় পাওয়ালো না। এছাড়া শরীরও ভীষণ ক্লান্ত। ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে পড়তেই সেই সময় তার ফোনটা বেজে উঠল। হোয়াটসঅ্যাপে আনলক নাম্বার থেকে ফোন এসেছে। অর্ষা ফোন রিসিভ করে ক্লান্ত স্বরে বলছে, হ্যালো। ওই পাশ নীরবতা। অর্ষা আবার বলল, হ্যালো, কে বলছেন? কেমন আছিস? মিডিয়মার কণ্ঠে ভেসে আসা কথাগুলো শুনে বিদ্যুৎ চমকানোর মতো চমকে যায় অর্ষা। অস্পষ্ট স্বরে বলল, কে আপু? ওপাশ থেকে কেয়া বলল, হ্যাঁ। কেমন আছিস বললি না তো? কেয়ার ওপর এতদিনে জমে থাকা সকল রাগ অভিমান গলে পানি হয়ে গেছে। সে কান্না করে ফেলে। ফোঁপানোর শব্দ শুনে কিয়া বলে, অর্ষা কাঁদছিস কেন তুই? আজকের দিনেও কেউ কাঁদে? এত ভালো রেজাল্ট করছিস তুই। অর্ষা কান্না থামিয়ে কোনো রকম বলল, কে আপু, তুমি কোথায় চলে গেলে বলো? কেন এভাবে চলে গেলে সেই দিন? কোথায় আছো তুমি? এই নাম্বার কোথায় পেলে? এতদিন পর মনে পড়ছে আমাদের সবাইকে ছেড়ে যাওয়ার কারণটা কি?
ফোনের অপর প্রান্ত থেকে দীর্ঘশ্বাস শব্দ ভেসে আসে। এরপর কেয়া মৃদু শব্দে হাসে। হেসে কেয়া বলে, তোর রেজাল্ট জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকিস। কথা শেষ করার সাথে সাথে ফোন কেটে দিল কেয়া। অর্ষার সাথে সাথে আবার ফোন দিল। রিং হওয়ার পরও ফোন রিসিভ করছে না। অর্ষা আবার আবার ট্রাই করে। বেশ কয়েকবার ট্রাই করার পর এখন আর কল যাচ্ছে না। কেয়া ব্লক করে দিয়েছে। অর্ষাকে নীরব নিস্তব্ধ অস্থির দেখে শব্দহীনভাবে রুমে প্রবেশ করে আহনাব। ক্যাথি আর অ্যানি ওদের দেখে ম্যামাও শুরু করে। এবার অর্ষার দিকে তাকায় আর একবার আহনাবের দিকে। হয়তো বোকা প্রাণী দুটো আহনাবকে বলতে চাচ্ছে অর্ষা কেঁদেছে। আহনাব কিছু বলল না। অর্ষার পাশে বসে জুতা খুলতে খুলতে বলল, কি হলো হঠাৎ? মন খারাপ কেন? আটকে রাখা কান্নাগুলো বারবার যেন দলা পাকিয়ে যাচ্ছে। অর্ষা ফুপিয়ে উঠে আটকে উঠে আহনাব মৃদু স্বরে ডাকে, অর্ষা। অর্ষা এবার শব্দ করে কেঁদে ফেলে। আহনাব স্থির চিত্তে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? উত্তর না পেয়ে অর্ষা দুবাহু ধরে নিজে সোজা করে বসায়। হাত দুটো চেক করতে করতে জিজ্ঞেস করে, ক্যাথি কি আবার খামচি দিয়েছে নাকি অ্যানি? অর্ষা কথা বলতে পারল না। ঠাই হিসেব আহনাবের বিশ্বস্ত বুকটাকে বেছে নিল, যেখানে এখন সে ভরসা পায়, স্বস্তি পায়, শান্তি অনুভব করে। দুহাতে সে শক্ত করে আহনাবকে জড়িয়ে ধরে। আহনাব অর্ষার মাথা হাত বুলিয়ে আদুর কণ্ঠে বলল, প্লিজ ডোন্ট ক্যারি। আই অলওয়েজ ওয়ান্ট টু সি এ স্মাইল ইন ইউর ফেস। এই অর্ষা, আমার বলো তো কি হয়েছে?